সবাইকে ওয়েলকাম করছি আপনার প্রিয় শো টক উইথ নাহারে এবং সাথে আছি আমি হাসিনা আনসার নাহার, যেখানে আমরা কথা বলি সময়ের সেরা মানুষের সঙ্গে, শুনি তার জীবনের গল্প, জানি তার অভিজ্ঞতার কথা এবং খুঁজি ভবিষ্যতের পথ। প্রিয় দর্শক, প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন অতিথি আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের স্টুডিওতে আছেন তাপসী রায়। চলুন দর্শক, আমরা চলে যাই তাপসী রায়ের কাছে। কেমন আছেন? ভালো আছে আপু, আপনি? হ্যাঁ, আমি খুব ভালো আছি, কারণ তাপসী আপা আমাদের সাথে আছে। মাশাআল্লাহ, অনেক মিষ্টি লাগছে আপনাকে। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, রবীন্দ্র ও নজরুল সঙ্গীতে আপনার আগ্রহের শুরুটা কিভাবে, কার কাছ থেকে প্রথম অনুপ্রেরণা পেয়েছিলেন? আমাকে বলতে বললে আমি শুরুতে বলবো যে একদম রবীন্দ্র নজরুলের কথা এভাবে না বলে যে গানের প্রতি ভালো লাগাটা তৈরি হয়েছে আমার মার অনুপ্রেরণায়। আচ্ছা, তারপর যখন আমি স্কুল পেরিয়ে ভার্সিটিতে ভর্তি হই, ঢাকায় আসি, তখন তো ছায়ানটের নামটা শুনেছি যে ছায়ানট কি কি কাজ করছে বা কিভাবে গানটাকে নিয়ে এগোচ্ছে। তখন আমার শুরু হয় ছায়ানটের মাধ্যমে রবীন্দ্রসঙ্গীত শেখা। বাহ, চমৎকার। তো আপনি তো প্রশিক্ষক হিসেবেও আছেন ছায়াবিথিতে। জি, আসলে এখানে কি কি প্রশিক্ষণ দিচ্ছেন? এটা মেবি ইডেন মহিলা কলেজ। জি, ওখানে আছি প্রায় 2 বছর হয়ে গেল। মেয়েদের একটা সংগঠন, একাডেমিক ক্লাস বলছি না, সংগঠন, ছায়াবিথি একটি সংগঠন। তো ওখানে মেয়েদের সব ধরনের গানই আমি শেখাই, সারগাম থেকে ধরে দেশের গান, রবীন্দ্র নজরুল বা পঞ্চকবি, মোটামুটি সব ধরনের গানই শেখাই ওদেরকে আমি। আচ্ছা, বাহ, চমৎকার। তালিকাভুক্ত শিল্পী হওয়ার পর বাংলাদেশ টেলিভিশনে গান পরিবেশনা আপনার জন্য কতটা তাৎপর্যপূর্ণ? এটা আসলে ভীষণ সৌভাগ্যবতী বলতে হবে। কারণ হচ্ছে যে বাংলাদেশ টেলিভিশন এমন একটি চ্যানেল, এর গুরুত্ব আসলে বলে এক কথায় বোঝানো যাবে না। আমরা যখন ছোট্ট ছিলাম তখন একটি মাত্র চ্যানেল আমরা দেখতাম খুব আগ্রহ নিয়ে, সেটি ছিল বাংলাদেশ টেলিভিশন, একদম। এবং যখন খুব ছোট তখন আসলে সেভাবে দেখা যেত যে প্রতি ঘরে ঘরে টিভিও ছিল না। আমি যখন একদম ছোট্টবেলায় সাদা কালো টিভিটাকে মনে হতো যেন একদম একদম বিরাট কিছু আর কি। কিন্তু অনেক আগ্রহ নিয়ে থাকতাম, মানে অনেক অপেক্ষায় থাকতাম একদম, কখন 8টা বাজবে বা 8:30টায় যে খবরের পরে মানে খবরটা শেষ হবে কখন। তখন খবরে কিন্তু আমাদের কোনো আগ্রহ ছিল না, একদমই না। আমাদের ছিল নাটকগুলো, এত সুন্দর ডায়লগ, সেই নাটকের কিছু কিছু ডায়লগ তো আমাদের মাথায় মনে এমন গেঁথে গিয়েছিল, আমরা কিন্তু সেগুলো বলতাম। সেটাই। বাকের ভাই এক নাটক ছিল, ওটাই বলতেই যাচ্ছিলাম। বাকের, আচ্ছা, হুমায়ুন আহমেদের কিছু নাটক তো একদম মানে মানে ভুলে যাওয়ার মতোই না, কখনোই না, কোনোদিনই না। এটা আমাদের ওই যে ব্রেনে বসে গিয়েছে ছোটবেলার এত সুন্দর সুখকর স্মৃতি। এবং নাটকগুলো তখন হতো একটা মানে উদ্দেশ্য থাকতো যে এই নাটকের থেকে আমরা এই শিক্ষাটা নিয়েছি, একদম একদম। এবং তখন তো আমাদের আর কোনো ওয়েও ছিল না, এটা নিয়ে আমরা খুব বেশি একটি চ্যানেল এবং খুবই আগ্রহ ছিল, একদম একদম। তো তালিকাভুক্ত শিল্পী হওয়ার পরে, এটা তো বলেছি না? হ্যাঁ, আচ্ছা, নিয়মিত বাংলাদেশ বেতারে আপনি গান পরিবেশনা করছেন, তো এই অভিজ্ঞতা এবং আপনার সঙ্গীত চর্চায় কি কোনো পরিবর্তন এসেছে? নিশ্চয়ই। একটা সময় ছিল আসলে আমি একটু পিছন থেকেই আসি, আমার পড়াশোনার বিষয় সঙ্গীত ছিল না, কিন্তু এত বেশি ভালো লাগাটা ছিল গানের প্রতি যে আমার পদার্থবিদ্যায় মাস্টার্স করার পরেও আমি মিউজিকে মাস্টার্স করেছি। তো তখন থেকে আসলে আমি একটু একটু করে ভেবেছি, যেহেতু মেয়ে, আমাদের অনেক প্রতিকূলতা থাকে, তো এর পাশাপাশি কি করে আমি গানটা করতে পারি। তো তখন থেকেই মূলত মানে গানের প্রতি যে একটু ঝোঁক, দেখি চেষ্টা করে কি করা যায়। যাই হোক, তো কোনোভাবে যখন আমি বাংলাদেশ বেতারে পরীক্ষা দিই, প্রথমবার হলো না, দ্বিতীয় বছর হলো, আসলে সেভাবে গানটা তখন চর্চাই ছিল না। তো যা হোক, হবার পরে যেটা হলো যে একটা দায়িত্ব বেড়ে গেল। আমি যদি কোথাও একটা গান করি, সেই গানটা সূক্ষ্মভাবে তালে লয় এবং তার বাণী ঠিকঠাক, তার ভাবটা আমি প্রকাশ করতে পারছি কিনা। তো সেই জন্য একটা দায়িত্ব কাজ করে, যেহেতু আমি গাচ্ছি, অনেকেই শুনবে, না শুনলেও আমিও তো নিজে জানবো, নিজের প্রতি একটা ব্যাপার আছে। তো সেই দিক থেকে অনেকখানি চর্চাটা নিয়মিত করার যে একটা চেষ্টা, এটা বেড়েছে, এটা আমি অনুভব করি আর কি। রবীন্দ্র সঙ্গীত ও নজরুল সঙ্গীত দুটো ধারায় সমান দক্ষতায় পরিবেশন করেন, কোন ধারাটি আপনার কাছে বেশি চ্যালেঞ্জিং মনে হয়? আমি যেটা হলো যে ছোট্টবেলা থেকে রবীন্দ্রসঙ্গীতই গাইতাম আসলে, কিন্তু যেহেতু প্রশিক্ষক, শেখাতে গিয়ে মনে হলো যে আমার আসলে
নজরুল সঙ্গীতটাও শেখা দরকার। রবীন্দ্রসঙ্গীত যেহেতু আমি দীর্ঘদিন চর্চা করছি, তো চর্চা করতে করতে মোটামুটি একটা আয়ত্তে চলে স্বরলিপি এসেছে। দেখে যে কোনো গান বা গানটা তুলে গেয়ে ফেললাম, বা কারো আমার যারা শিক্ষক আছেন তাদের সহযোগিতায়। কিন্তু নজরুল সঙ্গীতের ব্যাপারটা হচ্ছে এত বেশি বৈচিত্র্যতা আছে নজরুল সঙ্গীতে, যে এটা আসলে চট করে কোনোভাবেই আমার পক্ষে একা শেখা তুলে ফেলা কোনোভাবেই সম্ভব না। তো সেই জন্য প্রথমত ভেবেছি যে আমি আমার স্টুডেন্টদেরকে শেখাতে গেলে আমাকে শিখতে হবে, জানতে হবে, সেটা ভেবেছে। কিন্তু একটা সময় পরে মনে হলো যে না, আমি একটু চেষ্টা করে দেখি যে আমি নিজের জন্যেই গাইতে পারি কিনা। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, তো এই দুটো জিনিসই মানে এটাকে আমি তুলনা করতেই পারবো না। হ্যাঁ, কখনোই যতখানি রবীন্দ্রসঙ্গীত ততখানি নজরুল সঙ্গীত। একদম। তো বাংলাদেশে এই দুই গানের ধারার ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? তরুণ প্রজন্ম কি যথেষ্ট আগ্রহী? আমার কাছে যেটা মনে হয়, যদিও এখন আমাদের সময়কার যে গান, যে গায়কী ছিল বা 80s 90s এর যে গানগুলো, এখন বর্তমান সময়ে যেটা হয়েছে, এখনকার প্রজন্ম পাশ্চাত্য সংস্কৃতিটাকে ওরা খুব বেশি প্রেফার করে, এটা মনে হয়। তবে তার পাশাপাশি যে রবীন্দ্র নজরুলের চর্চা হয় না সেটাও না, যারা আচ্ছা, করার তারা ঠিকই করছে। করে, এবং আপনারা তো প্রচারও করছেন। একদম একদম প্রচার প্রসারেই কিন্তু মানুষের আগ্রহটা আগ্রহটা বাড়ে। তৈরি হয়। তো সেটার জন্য আমার মনে হয় যে আমাদের প্রচার প্রসারটা ধরে রাখতে হবে, এবং আরো বাড়াতে হবে। আমার যেটা একদম মনে হয়। একদম কারণ একদম একটা জিনিস দেখতে দেখতে মানুষের আগ্রহ কিন্তু ওইটাই বেড়ে চলে যায়। আসে। বিশেষ করে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা যুগ আছে। ফেসবুক খুললেই সবকিছু পেয়ে যাই। পেয়ে যাই। তো বেশি বেশি আমাদের শেয়ারও শেয়ার করতে হবে, এবং আমাদের একদম। কাজগুলো সোশ্যাল মিডিয়াতে আনতে হবে। অনেকেই কিন্তু অনেক কাজ করছেন, যেমন আপনি অনেক পরিসরে কাজ করছেন, বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন, এই মানে এই গানের তাৎপর্য তুলে ধরছেন। অনেক সময় হয় কি, আমরা এগুলো ভিডিও শুট করছি না, বা এগুলো আমরা লিখিত সংরক্ষণ করছি না। এবং সেটা আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় লিখছি না। আমাদের লিখতে হবে, জানাতে পারছি না জানাতে সঠিকভাবে। হবে। হ্যাঁ, নতুন প্রজন্মকে এভাবে কিন্তু ধরে রাখতে হবে। শিওর, তাহলেই আমার মনে হয় আগ্রহটা আরো বেশি বাড়বে। বেড়ে যাবে। যদিও আপনারা কাজ করছেন, আমার জায়গা থেকে চেষ্টা আমার করছি মনে না, হলো। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, তো ছায়ানট বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম কেন্দ্র। সেখানে অ্যাসিস্ট্যান্ট, এত হালকা কোঅর্ডিনেটর, অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর। কোঅর্ডিনেটর। আমারও চশমা ছাড়া আমি চোখে দেখি না। আর এটা দেখেন কতটা হালকা, আমার জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে সেটা বলতে হবে। ছায়ানট বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম কেন্দ্র। সেখানে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর হিসেবে আপনার দায়িত্বগুলো কি? আচ্ছা, আমি ছায়ানটে 2009 থেকে যুক্ত আছি। প্রাথমিকভাবে আমি তথ্য কেন্দ্রে ছিলাম। তো পরবর্তীতে আমার খুব সৌভাগ্যই বলবো যে আমি শিকড় নামে একটি কার্যক্রম আছে ছায়ানটে, শিশু কিশোর। তো ওদের হচ্ছে যে ওদের পুরো কাজটা আমি কোঅর্ডিনেট করে থাকি। কাজটা খুব মজার। আমি একটু ছোট্ট করে বলছি, ওখানে আমরা কিছু শেখাই না, কিন্তু শেখাই না বলতে কি যে আগ্রহ তৈরি করি, বাঙালি সংস্কৃতিটাকে জানাই। এবং গান আছে, এর মধ্যে ছবি আঁকা আছে, ক্রাফটিং এর কাজ আছে, মাটির কাজ, দেশীয় খেলা। তো এই কাজটা এত একটা মজার, আসলে এটা সে অর্থে যে খুব প্রচার করি আমরা তাও না, কিন্তু ভীষণ আনন্দের একটা জায়গা শিশুদের জন্য। এবং সেখানে 6 থেকে 13 বছরের শিশুদেরকে নিয়ে আমাদের কাজটা, ওরা ভীষণ আনন্দ পায়। এমনও শিশু আছে যে সারা সপ্তাহ ধরে অপেক্ষা করে যে শনিবার সকাল কখন সে আসবে। তো ওটার মূলত পুরো মানে কার্যক্রমটাই পরিচালনায় আমি সহযোগিতা করি। চমৎকার চমৎকার উদ্যোগ আপনার জন্য এবং শিশুদের জন্য শুভকামনা। এবং এই শিক্ষার্থীদের কোন আচরণটা আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে? আমি আমি নিজেও হয়তো শিশু সুলভ কিনা আমি জানি না, কিন্তু বাচ্চারা আমাকে ভীষণ পছন্দ করে। এবং এই জিনিসটা আমি খুব মানে উপভোগ করি যে ওরা আমার কাছে আসে এবং ভীষণ রকম মিশতে চায় আমার সাথে, দিদি দিদি বলে খুব মানে কাছে আসে। এইটা আমার ভীষণ একটা ভালো লাগার জায়গা। হ্যাঁ, অনেকেই বলে সবার কাছে শিশুরা যায় না। হ্যাঁ, এটা কিন্তু আসলে সত্যি। শিশুরা মন বোঝে, তাদের সাথে যারা মিশবে, যারা একটু সহজভাবে, ওদের সাথে আসলে আমাকে শিশু হয়ে যেতে হবে। আমি যখন একটা শিশুর সাথে কথা বলবো, তখন আমাকেও ওর জায়গা থেকে গিয়ে কথাগুলো নিতে হবে, রিসিভ করতে হবে। আপনাকে ওর মতো আচরণ করতে হবে, তখনই আপনি হয়ে যাবেন তার একদম। হ্যাঁ, প্রিয় বন্ধু, আমরা তো এটা বলেও থাকি যে আমি তোমার বন্ধু। মানে আমি তো সেখানে আমি বয়সটাকে কখনোই সামনে আনবো না, তখন আমি ওর একজন বন্ধু আমি। তখন ওরাও না বিষয়টা যে ভারী একটা নিয়ে চিন্তায় ছিল, তখন হালকা হয়ে যায়, খুবই ফ্রেন্ডলি। হ্যাঁ, ফ্রেন্ডলি কথা বলে। সেটাই।
তো সঙ্গীত শিক্ষায় আজকের প্রযুক্তির ব্যবহার, আপনি কি এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন? আসলে প্রত্যেকটা সবকিছুরই তো পজিটিভ নেগেটিভ থাকে। তো ব্যাপার হচ্ছে যে আমি কি করে কাজে লাগাবো, Right. প্রযুক্তিটা আমি কিভাবে রিসিভ করছি সেটা আমার ব্যাপার। হ্যাঁ, আমি চাইলেই পজিটিভলি রিসিভ করতে পারি, আবার চাইলে এটা নেগেটিভলি সম্পূর্ণ আপনার একদম নিজের ব্যাপার। যেমন আমি পজিটিভলি বলবো সেটা হলো যেমন এখন ফোনগুলোতে আপনার হচ্ছে তানপুরা অ্যাপস আছে, তানপুরা, তবলা। তো আমাদের সময় যেটা হতো যে আমরা কিন্তু ভাবতেই পারতাম না যে হারমোনিয়াম ছাড়াও আমি সঠিক সুরে আমি সুরটা লাগাতে পারি। মানে এটা এটা আমার কাছে মনে হয়। তো আমরা জানতাম না আসলে যে গ্রামাঞ্চল থেকে বড় হয়ে মানে বেড়ে ওঠা। তো এখন যেটা সুবিধা, আমি আমার স্টুডেন্টদেরকেও বলি তানপুরায় যেন সুর লাগানোর চেষ্টা করি আমরা। হ্যাঁ, তো এই যে এটা কিন্তু খুব সহজে হাতের কাছেই আছে। আমি চাইলেই পারছি একটা তবলাটা, মানে আমার তবলা একুস্টিক ওই তবলাটা বাজাতে হচ্ছে না, আমি আমার একটা হ্যান্ডস মোবাইল থেকে আমি সেই সুবিধাটা পাচ্ছি, তবলার সহযোগ সাপোর্ট পাচ্ছি। একদম, এখন আরো ব্যাপক চর্চা ব্যাপক হওয়ার কথা, একদম। এবং হচ্ছে হ্যাঁ, মানুষ নিচ্ছে, হ্যাঁ। এবং আপনারা তো প্রচার করছেনই। তো আপনার সঙ্গীত জীবনে এমন কোন মুহূর্ত আছে যা আপনাকে অনুপ্রাণিত করে আজও? হ্যাঁ, আছে একটা খুব চমৎকার একটি মানে ঘটনাই বলবো। তখন আমি ক্লাস 3-তে পড়ি, সবে গান শিখছি আর কি। তো আমি প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে ভর্তি হয়েছে। তো ওখানে তখন আন্ত স্কুল প্রতিযোগিতা হতো তখন। তো আমার মা বললো তুই নামটা, যখন অ্যানাউন্স আসলো যে কারা কারা গান করতে ইচ্ছুক, একটা বয়স ধরে দেওয়া হলো যে এই বয়স থেকে এই বয়স ক গ্রুপ। তো যা হোক, ওখানে আমি অংশগ্রহণ করলাম এবং লাকিলি প্রথম হয়ে গেলাম। এবং যেটা হলো যে আমার সাথে যারা প্রতিযোগী ছিল আরো, তারা সবাই হচ্ছে যে আমার থেকে বেশ বড়। এবং আমি এতটাই ছোট যে টেবিলের উপরে বসিয়ে দিয়েছে আমাকে, যে আমি হারমোনিয়াম যে বাজিয়ে গানটা করব, তো তখন আমাকে দেখা যাবে না, সেজন্য বলছে ওকে উঠিয়ে দাও টেবিলের উপরে। তো এই স্মৃতিটা আমি কখনোই ভুলতে পারবো না। আসলে এই স্মৃতিটা আমরা ভুলবো না দর্শক। আজকে আপুর কাছ থেকে শুনলাম, সত্যি মানে এরকম স্মৃতি ভোলার না, সচরাচর আমরা শুনিও না। যাই হোক, আপনার তখন থেকে আসলে আপনার ভেতরে আরো অনুপ্রেরণা আসলো যে না, আমি এটা নিয়ে আরো কাজ করবো সামনে। ছোটবেলায় আসলে গানটাকে খেলার মতনই দেখতাম। ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে গানটাকে নিয়ে যে ভাববো বা কিছু একটা করতে চাই, সেটা আসলে তখনকার সময় বুঝতেই পারিনি। এটা সত্যি কথা একদম। আচ্ছা, আপনার মতে যে একজন সঙ্গীত শিল্পীর আসলে কোন গুণটা খুব জরুরি থাকে? সেটা হলো ধৈর্য এবং একনিষ্ঠতা। ধৈর্য থাকতে হবে, একদম একনিষ্ঠভাবে যদি চাই যে আমি সঠিক সুরে চমৎকার করে আমি প্রেজেন্টেশনটা করব, সেটা হলে খুব এবং বিনয়ী হতে হবে। শিল্পীর একটা যে সত্তা, তার যে বিনয়ী, তার যে ভেতর থেকে আসে, একদম হতেই হবে। সে আসলে বিনয়ী বলেই তো সে শিল্পী সত্তাটা একেবারে ভিন্ন একটা সত্তা। অবশ্যই। আপনার সামনে কি নতুন কোনো প্রজেক্ট আছে আমাদের দর্শকদের সাথে শেয়ার করবেন? হ্যাঁ, আমি দু একটা মৌলিক গান রিলিজ হতে যাচ্ছে, তো কাজ চলছে। এখনো গাইড ভয়েস দিয়েছি, কিন্তু এখনো মূল ভয়েসটা দেওয়া হয়নি। তো এইগুলোর কাজ চলছে, ইউটিউবেই হয়তো রিলিজ হবে। হ্যাঁ, আমরা খুব দ্রুতই সব পেয়ে যাব এবং আপু আমাদেরকে লিংক দিবে। আমাদের নিশ্চয়ই হচ্ছে দর্শক শ্রোতারা আছেন, অবশ্যই তারা আপুর সবকিছু দেখবেন। তো আপু, আমরা কিন্তু কথা বলতে বলতে টক উইথ নাহারের র্যাপিড ফায়ার কোয়েশ্চেন রাউন্ডে চলে এসেছে। প্রস্তুত আছেন? নিশ্চয়ই আপু। আচ্ছা, রবীন্দ্র নাকি নজরুল? দুটোই। প্রিয় সময় ভোর নাকি সন্ধ্যা? ভোর। স্টুডিও রেকর্ডিং নাকি লাইভ পারফরম্যান্স? স্টুডিও রেকর্ডিং। প্রিয় বাদ্যযন্ত্র তবলা নাকি হারমোনিয়াম? হারমোনিয়াম। মন ভালো করার গান রবীন্দ্রসঙ্গীত নাকি আধুনিক? রবীন্দ্রসঙ্গীত। বই, কবিতা নাকি উপন্যাস? উপন্যাস। চা নাকি কফি? চা। আমিও কিন্তু চা লাভার। মিলে গিয়েছে দর্শক। ছায়ানট মানে সঙ্গীত নাকি সংস্কৃতি? দুটোই। যে একটি গান আপনাকে বারবার টানে, রবীন্দ্র না নজরুল? দুটোই। ও মাই গড, আপু দুইটার প্রেমে হাবুডুবু খেয়ে পড়তে পড়তে প্রতিনিয়ত আপু প্রেমে পড়ছে। আপুর কথা থেকে যেটা বুঝলাম,
আসলে রবীন্দ্র এবং নজরুলের সঙ্গীতে এরকম, এরকম কথাগুলো এরকম যে হৃদয়টা ছুঁয়ে যায়। ছুঁয়ে যায় একদম। একটি শব্দে তাপসী রায়কে বর্ণনা করবেন? সঙ্গীত সাধক। ওয়াও, দারুণ তো। সঙ্গীত সাধক আমাদের তাপসী রায়। তো তাপসী আপা, আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি। আপনার কেমন লাগলো আমাদের টক উইথ নাহারে এসে? আমার ভীষণ ভালো লাগলো, চমৎকার একটা সময় আমি আপনার সাথে কাটালাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং পুরো এই অনুষ্ঠানে সহযোগিতা যারা আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমরা যেতে যেতে আপনার কণ্ঠে, সুকণ্ঠে একটি গান আমরা শুনবো আমাদের দর্শকদের জন্য। আপনি অবশ্যই একটি গান করবেন, তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। নিশ্চয়। দর্শক, আপনারা যারা আমাদের দেশে এবং দেশের বাইরে থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা হাসান নাহার উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন, এবং আমরা তাপসী আপার গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। খুব পছন্দের একটি গান, রবীন্দ্রসঙ্গীত চেষ্টা করছি।